আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে কারো উন্নতি, সুখ, স্বাচ্ছন্দ্য আমরা দেখতে পারি না। হোক সে ছেলে বা মেয়ে, তবে সুন্দরী মেয়ে হলে তো তার চরিত্র হরণ করার জন্য এমন হেন কাজ নেই যা করা হয় না। আজ আমি এমন একজন সাহসী নারীর গল্প শোনাবো, আশা করি সবার ভালো লাগবে। আমার আজকের গল্পের নায়িকা রোজা। আমি শুধু তার কথাগুলো কণ্ঠে তুলে ধরছি। সেলফিটা একটু আগেই তুলেছি। সাধারণত আমার অনেক ছবি তোলা হয়, কিন্তু আজ এই সেলফিটা তোলার সময় চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। অনেক সময় ধরে কাঁদলাম, কিন্তু কি মনে করে কাঁদছি বা কেন কাঁদছি তা বুঝে উঠতে পারছিলাম না। আমি মা বাবার প্রথম সন্তান, তাই সবচেয়ে আদরের ছিলাম সবার। আর বাবা আমাকে সবসময় বলতো, আমার ছোট্ট পরীটা কইরে। সে সময় বরিশাল শহরে আমাদের পরিবারের বেশ প্রভাব ছিল। ছোটবেলায় কখনো কমতি পাইনি। এর বাসায় দাওয়াত, তার বাসায় দাওয়াত, আর যেতেই হবে, কারণ আমাদের ছাড়া দাওয়াত অসম্পূর্ণ হবে। এমনও দিন গেছে, দিনে 4টা দাওয়াতেও অংশ নিয়েছি, শুধু দেখা করে আসার জন্য। আমি শৈশবে বাবাকে হারাই, তারপর আমাকে সমাজের নানা বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়। সমাজের নানা ঘটনা আমাকে আহত করে। হঠাৎ বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। অভিযোগ তো অনেক জমা আছে। বাবা সেই ছোট্ট পরীর, কিন্তু অভিযোগ কার কাছে করব? বাবা শুধু আমাদের ছেড়ে চলে যায়নি, সঙ্গে যেসব মানুষ আমাদের এত সম্মান করতেন তাদের ভালোবাসাও চলে গেল। আর সেই দিনই প্রথম বুঝতে পেরেছিলাম যে ভালোবাসা আমরা পেয়েছি তা সবই বাবাকে ঘিরে, আর সঙ্গে অনেক অনেক স্বার্থ। বাবা চলে যাওয়ার ঠিক 2 মাসের মাথায় আমার এক রিলেটিভের বিয়ে। আমরা অনেক ঘনিষ্ঠ ছিলাম একে অপরের, কিন্তু বিয়েতে দাওয়াত পেলাম না। যে রিলেটিভরা সেই বিয়েতে অংশ নিয়েছে সবাই ফোন করতে শুরু করলো মাকে। কেন আমরা গেলাম না, কোথায় আমরা, বরিশালে আছি কিনা, এই সেই। সেদিন সারা রাত বসে দেখেছি মায়ের সেই সরল মনের কান্না। আপনারা ভাবতে পারেন দাওয়াত পাইনি বলে কাঁদছি, কিন্তু দাওয়াতের জন্য নয়। একই দালানে সবাই আনন্দ করছে, আমি, মা আর ছোট ভাই। উৎস তখন বাসার এক কোণে। খুব চিৎকার দিয়ে বলতে ইচ্ছা হচ্ছিল, বাবা, তুমি একটু দেখে যাও। যাদের জন্য এত করেছ তারা আমাদের সব ফিরিয়ে দিচ্ছে। বাবা মারা যাওয়ার পর একসময় অর্থ কষ্টে দিন কাটতে থাকে আমাদের। আমরা 2 ভাই বোন তখন ছোট। সে সময় বাবার সম্পত্তিও বুঝে নেওয়ার সাহস হয়নি। আমার মাও কোনোদিন অধিকারের প্রশ্নে সাহস করে সম্পত্তি চাইতে পারেননি। আমাদের পড়াশোনার খরচ তখন একদম হিসাব করে টায় টায় মায়ের হাতে দেওয়া হতো। তাই কিছু খেতে ইচ্ছে করলে বলতাম না, চাইতাম উৎস যেটা চায় সেটা যেন আপাতত পায়। আমার দিক থেকে একটু কম হলেও সমস্যা নেই। সে সময় একের পর এক আমার বিয়ের প্রস্তাব আসে, তখন সাহস করে আমি প্রস্তাবগুলো নাকচ করে দিই। আমার বয়স কম আর বাবা মারা গিয়েছে, কিন্তু আমার স্বপ্ন তো মারা যায়নি। ওই দিন কথাটায় খুব মাইন্ড করেছিলেন আমার কাছের লোকেরা। বড়দের মুখে মুখে কথা বলি, অনেকেই বলতে থাকেন আমি আর মানুষ হব না। আর সেই থেকে রটানো হয় সারাদিন নাকি ছেলেদের সঙ্গে ঘুরি, আমার বন্ধু বান্ধব সার্কেল ভালো না, আরো কত কি। মেয়ে তো নিশ্চয়ই প্রেম করে,
আর না হলে এত ভালো প্রস্তাব ফিরিয়ে দেয়। এমন কথাও বলেন কেউ কেউ। আর প্রতিদিন এভাবেই বাসায় অভিযোগ আসা শুরু করে। আমার কথা বলায় সবাই এইভাবে রিয়েক্ট করবে বুঝতে পারিনি। আমার মা সব অভিযোগ শুনতে শুনতে বলল, তুই আমাকে ছুঁয়ে বল, এইসব অভিযোগ সত্যি কিনা। আমি মাকে ছুঁয়ে বললাম, সব মিথ্যে। আমি তো স্কুল আর বাসা বাদে কোথাও যাই না। এই বলে জড়িয়ে ধরে কান্না শুরু করি। সেদিনের পর মা আমার সঙ্গে কোচিংয়ে যেত। আবার এসে বাসার সবার জন্য রান্না করতে হতো। খুব কষ্ট হয়ে যেত তার। তখন নিজের কাছে মনে হতো আমি সবার জন্য একটা বোঝা, সব ক্ষেত্রে আমার দোষ। দিনের পর দিন এভাবে চলতে থাকে। হঠাৎ দাদাভাই অসুস্থ হয়ে পড়েন, আর সেই থেকে আমার সঙ্গে কোচিংয়ে যাওয়া বন্ধ করে মা। কারণ তাদের সেবা যত্ন করতে হবে মাকেই। সে সময় একা একা চলতে শুরু করি। এক সময় শুরু করি অল্প টাকায় টিউশনি, বাদ দিয়ে দিই কোচিংয়ে পড়া। ওই সময় লুকিয়ে লুকিয়ে 2 শিশুকে পড়াতাম। সেই টাকা জমিয়ে ছোট ভাই উৎসকে ঘুরতে নিয়ে যেতাম, কিছু কিনে দিতাম। নিজেও ফেসবুক চালাতে থাকি। বাবার যে আদর আমি পেয়েছি, ও সে আদর পাইনি। তাই চেষ্টা করতাম কখনো যেন আফসোস না করে। এভাবেই 3 মাস চলল। হঠাৎ বাজারে দাদাভাইয়ের সঙ্গে স্যারের দেখা। স্যার বললেন, রোজা আসে না কেন? শুরু হয়ে গেল বাসায় বিচার সালিশ। ফলাফল, কোচিং ও টিউশনি বন্ধ হলো। এখন স্কুল আর বাসা। স্কুল থেকে নাচে বেশ ভালো ছিলাম। নাচে জাতীয় পর্যায়ে পুরস্কারও পেয়েছিলাম। সে সময় থেকেই নিজে সাজতাম, অন্য শিশুদের সাজিয়ে দিতাম। সাজে আমার ভীষণ আগ্রহ ছিল। এভাবে হঠাৎ করে ব্রাইডাল মেকআপে আসা। আমার এক দূরের কাজিনের বিয়ের প্ল্যান ছিল, ঢাকা থেকে আর্টিস্ট আনবে। তখন বরিশালে বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সার শব্দের সঙ্গে পরিচিত ছিল না। কিন্তু শেষ মুহূর্তে সে ঢাকার আর্টিস্ট আনতে পারেনি। সেই প্রথম ব্রাইডাল মেকআপের সুযোগ পেয়ে যাই আমি। ভয়ে ভয়ে করা সেই মেকআপ নিয়ে চিন্তার শেষ ছিল না। পরে অবশ্য সবাই প্রশংসা করতে থাকে। পরবর্তী সময় অনেকেই আমাকে ব্রাইডাল মেকআপের জন্য ডাকতে থাকে। মাত্র 2000 টাকা করে নিতাম। তবে সে বাসার সমস্যায় আবার পড়লাম। দাদাভাইকে বলা হলো আমি পার্লারে কাজ করি, পার্লারের মেয়ে আমি। আমি বললাম, হ্যাঁ তো পার্লারে যারা কাজ করে ওরা কি মানুষ নয়? তাদের কি পরিবার নেই? দেখো, তোমাদের মতো এক একটা পরিবার চালায় তারা। আমি তাদের সম্মান করি। সেদিন সবাই অনেক উচ্চ কণ্ঠে আমাকে বলল, এই মেয়ে আমাদের মান সম্মান ডোবাবে। সেদিন অনেক জিদ হলো। শুরু করলাম ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্টের কাজ। বরিশাল শহরে কেউ এই টার্মের সঙ্গে পরিচিত ছিল না। কিন্তু এখন শত শত মেয়ে ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে দেখে খুব গর্ব হয়। দুপুরে বিয়ে থাকায় বেশিরভাগ সময় স্কুল থেকে চলে যেতাম মেকআপ করাতে। প্রয়োজনে সবকিছু ব্যাগেই থাকতো। স্কুল থেকে চলে যেতাম ক্লায়েন্টের বাসায়। ছুটির সময় চলে আসতাম বাসায়, আর সেই খবর বাসায় চলে আসে। আমাকে যদি কিছু বলতে আসে, আমি কাউকে ছাড় দেব না। তাই এবার আর আমাকে না বলে আমার মাকে অনেক মন্দ বলে। মায়ের সেই সরল কান্না যতবার দেখেছি, নিজের জেদকে আরো শক্তিশালী করেছি। নিজেকে তৈরি করেছি মানুষ হিসেবে, একবারও নারী হিসেবে নয়। ব্রাইডের পরিমাণ বাড়তে থাকলে বরিশাল থেকে পুরো দেশের নাম ছড়িয়ে পড়ল। বাসায় টাকা পয়সা দিয়ে অবদান রাখা শুরু করলাম। বাহ, এবার আমার পরিবারের সবাই আমাকে নিয়ে গর্ব করছে, পরিচয় দিচ্ছে আমি সবার মধ্যমণি। কিন্তু ওই দিন বাবার কথা খুব মনে পড়ছিল যে
বাবা, তোমার মৃত্যুর পর যতটা কষ্ট পেয়েছি, তোমাকে হারিয়ে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য লড়াই করে। পরবর্তীকালে ব্রাইডাল মেকআপের ভিডিও দিয়ে ব্লগিং শুরু করি। সেগুলো ছড়িয়ে পড়তে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা থেকেও ডাক পরে পরে ঢাকায় এসেও মেকআপের কাজ করতে থাকি। এই যাতায়াত করতে গিয়ে রাস্তাঘাটে কত মানুষের কথা শুনেছি, তবে আমাকে কেউ নারী বলে হয়রানি করার সাহস পায়নি। কারণ আমার চোখ তাদের বলে দিত যে আমি জীবনে কাউকে ছাড় দিই না, দেব না, তা বাসায় হোক আর বাইরের হোক। ঢাকার কাজ বাড়তে থাকে, তখন বিবিএতে পড়াশোনা করতাম। পড়াশোনা ও কাজ একসঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে যায়। পরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটা ছোট্ট বাসা নিয়ে স্টুডিও তৈরি করি। সেই বাসাও একসময় ছেড়ে দিতে হয়। পরে বড় পরিসরে বাসা নিই। এভাবেই রোজাস ব্রাইডালকে ক্লায়েন্টের দোরগোড়ায় নিয়ে যাই। ঢাকা বরিশাল সব সময় ক্লায়েন্ট। পরে ফ্লাইটে যাতায়াত শুরু করি। এমন হয়েছে সকালে বরিশালে কাজ করে দুপুরে ঢাকায় ক্লায়েন্ট করেছি। আর এর সব সম্ভব হয়েছে, মনের মধ্যে একটা জেদ ছিল, কারণ এই সেক্টরের মেয়েরা অনেক অবহেলিত। আমাকে যে কথা শুনতে হয়েছে, আমি আরেকটি মেয়েকেও সেই কথা শুনতে দিতে চাই না। পরে তরুণীদের আগ্রহী করতে ব্রাইডাল মেকআপ নিয়ে প্রশিক্ষণ দিতে শুরু করি। 1 বছরে 5,000-এর বেশি মেয়েকে মেকআপ প্রশিক্ষণ দিই। এরপর দেশের ক্যারিয়ার ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পালা। বড় মামার সাহায্যে যুক্তরাষ্ট্রে যাই। উৎস আর মায়ের জন্য দেশ ছাড়তে হবে। নিজের সাজানো সংসার বলা যায়। তা ছেড়ে যেতে যেমন লাগে, দেশ ছেড়ে আমার যেতে ঠিক তেমন লেগেছে। একটু একটু করে এদেশে নিজের অবস্থান তৈরি করেছি, আর সেই সব ছেড়ে যাব? মজার কথা হলো, যেদিন আমার ফ্লাইট ওই দিনও আমি কাজ করি। দেশে আমার সার্কেলটা খুব ভালো। দেশ ছাড়ার সময় আমি নিজের লাগেজ পর্যন্ত গোছাইনি। যা কিছু করার সব ওরা করেছে। অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে চলে এলাম যুক্তরাষ্ট্রে। এখানে আমি আসার আগেই বার্গারের দোকানে কাজ থেকে শুরু করে সব কাজ আমার জন্য দেখা হয়েছিল, আমাকে না জানিয়ে। আমি তো করবই না, ওই যে আমি খুব জেদি। শুরু করলাম নিউ ইয়র্কে প্রচারণা। মাত্র 15 দিনের মাথায় ক্লায়েন্ট পেলাম। আস্তে আস্তে ভারতীয়, পাকিস্তানের প্রবাসীরাও আমার কাছে সাজাতে শুরু করলো। ক্লাস শুরু করলাম। নিজেকে আবার এই দেশে প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা হিসেবে দাঁড় করালাম। কসমেটোলজির মাধ্যমে ত্বক, চুল ও মেকআপ সংক্রান্ত পড়াশোনা করলাম কলেজে। আর সেখান থেকে আজকের স্টুডিও। কসমেটোলজির উপর নতুন করে আবার পড়াশোনা, লাইসেন্স নেওয়া, সব চ্যালেঞ্জ নতুন করে আবার ফেস করেছি। সেলুনের সবচেয়ে ব্যয়বহুল ও মানসম্পন্ন পণ্য দিয়ে সাজিয়েছি সিস্টেম ম্যানেজমেন্ট। কথাগুলো খুব আবেগ নিয়ে লেখা। শুরুতেই বলেছিলাম, আমার মা একজন সরল মানুষ। বাবা মারা যাওয়ার পর জীবনে উচ্চ স্বরে কথা বলতে পারেনি, তাকে কখনো হাসতে দেখিনি। আর আজ সেই মা উচ্চ গলায় সবাইকে ফোনে বলে, হ্যাঁ, আমার বড় মেয়ে রোজাই তো আমাকে দেখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন আমাদের। সে হয়তো স্বপ্ন দেখতে পারেনি, কিন্তু তার মেয়ে হিসাবে একটু হলেও নতুনভাবে বাঁচতে শিখতে সাহায্য করেছি। আজ খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বাবা, তোমার সেই ছোট্ট পরি অনেক বড় হয়েছে। আমার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু তুমি, বাবা। আজ যখন সেলফিটা তুলি, আমি একটার বেশি ছবি তুলতে পারিনি, কারণ এত কান্না আসছিল। আমি শুধু একটা কথা বলবো, আপনাদের ভেঙে দেওয়ার জন্য হাজার মানুষ থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে একাই চলতে হবে। নিজেকে এমনভাবে গড়তে শিখুন যে যতবার বাধা আসবে ততবার হাসি মুখে মোকাবেলা করুন, যাতে বাধা দেখলেও আপনাকে ভয় পায়।